শহরের থেকে বাচ্চারা নিখোঁজ হয়ে যেতে থাকে, আর এরপরেও পুলিশ দোষীকে খুঁজে পায় না। শহরের মেইন লোকেশনে থাকা একটি বড় বাড়ি, যেখানকার কাজের লোকটি মালিকের মতো করেই বাড়িটিতে থাকতে শুরু করে, আর সেই বাড়িটিতে হয়ে যায় একের পর এক খুন। আর এমন একটি মানুষ যে মানুষেরই মাংস না খেয়ে থাকতে পারে না। 2006 সালের নিঠারি কাণ্ডে সত্যি ঘটনার উপর আধারিত সেক্টর 36 2024 সালের একটি অন্যতম ক্রাইম থ্রিলার মুভি হতে চলেছে। তো চলো গল্পটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটি শুরু হয় 2005 সালে দিল্লি শহরে, যেখানে একটি লোককে দেখানো হয় যে তার ঘরে বসে টিভিতে কেবিসি দেখছিল। তো তখন তার কাছে একটি ফোন আসে, যেখানে সে কারোর সাথে কথা বলে এবং তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে লোকটি তার স্ত্রীর সাথে কথা বলছিল এবং তার স্ত্রী এখন প্রেগনেন্ট আর তার সামনেই ডেলিভারি আছে। এছাড়াও তার একটি মেয়েও আছে। তো এই লোকটির নাম হলো প্রেম সিং। তো প্রেম সিং এখন যেই বাড়িটিতে ছিল, আসলে সে সেই বাড়িটিতে কাজ করত, কারণ আমরা এরপরেই দেখতে পাই পাশের টেবিলে প্রেম সিং এর ফ্যামিলির একটি ফটোগ্রাফ, এবং তাতে দেখলে বোঝা যায় যে সে খুবই গরিব পরিবার থেকে বিলং করে, এবং এই যে বাড়িটিতে সে রয়েছে সেই বাড়িটির মালিক বাইরে থাকাতে সে সেখানে কাজের লোক হিসেবে কাজ করছে। এরপর দেখা যায় প্রেম সিং একটি ছুরি নিয়ে বাড়িটির ছাদে যায় এবং সেখানে পড়ে থাকা স্কুলের ইউনিফর্ম পরিহিত একটি মেয়েকে ছুরি দিয়ে সমানে কোপাতে থাকে, যে আগেই সেখানে মারা গিয়েছে। এরপর ইন্সপেক্টর রামচরণ পান্ডেকে দেখানো হয়। তো এই রামচরণ পান্ডে তার বাবার আদর্শ দ্বারা খুবই অনুপ্রাণিত হয়েছিল বোঝা যায়, এবং সে সবসময় হিন্দিতে কথা বলতে পছন্দ করত এবং তার নিজের পরিবারকে খুবই ভালোবাসত। কিন্তু ইন্সপেক্টর পান্ডের এক চরিত্রের একটি খারাপ দিক ছিল, যেটি হলো তিনি তার কাজে ততটা সৎ ছিল না যতটা তার হওয়া উচিত ছিল। অর্থাৎ তিনি কোনো কেস হাতে নিলে তদন্ত না করেই সেটিকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করত এবং এরকম ভাবে নিজের কাজ তিনি শেষ করতে চাইতো। তো আমরা দেখতে পারি পুলিশ স্টেশনে মন্ডল বাবু বলে একজন অটো ড্রাইভার ইন্সপেক্টর পান্ডের কাছে আসে এবং তার মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে থানাতে এফআইআর লেখাতে আসে, কিন্তু ইন্সপেক্টর পান্ডে কিছুতেই এফআইআরটি লেখাতে চায় না। কিন্তু তখন মন্ডল বাবু খুবই কান্নাকাটি আর পিড়াপিড়ি করতে থাকলে পান্ডে বাধ্য হয়ে তার কথা মানাতে সে তখন এফআইআরটি লিখে নেয়। এরপর থানা থেকে যাবার সময় মন্ডল বাবু একটি পোস্টার থানার মিসিং বোর্ডটিতে লাগিয়ে যায়, যেখানে সেই মেয়েটিরই ফটো দেখা যায় যাকে কিনা প্রেম খুন করে সেই রাতে ছুরি দিয়ে কুপিয়েছিল, এবং মেয়েটির নাম ছিল টুম্পা। এবারে গল্পে একটি স্লামের মতো জায়গা দেখানো হয়, যেখানে বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছিল। তো খেলতে খেলতে তাদের বলটি একটি নোংরা নালাতে পড়ে গেলে একটি বাচ্চা ছেলে যায় বলটি তুলে আনতে, কিন্তু সেখান থেকে সে বলটি তুলতেই যাবে তখনই তার হাতে একটি কাটা হাত উঠে আসে। এরপর পুলিশ সেখানে আসলে তারা বিচার বিশ্লেষণে বসে যায় যে এটা বাদর না লাঙ্গুরের হাত। তো তখন সেখানে ইন্সপেক্টর পান্ডের উদয় হয় এবং সে অন্য পুলিশদেরকে এক জোরে ধাতানি দেয় এবং সে বলে যে এই জায়গাটি তো রাজীব ক্যাম্প এবং সেক্টর 36 এই দুটি জায়গাকে একসাথে কানেক্ট করে, এবং এখান থেকে তো কোনো বাচ্চার মিসিং রিপোর্ট থানায় করা হয়নি, তাই এখানে কোনো বাচ্চার হাত পাওয়াটা পুরোপুরি অসম্ভব ব্যাপার। আর এখানকার যে নালাগুলি সেগুলি সব সোজাসুজি সেলামপুর থেকে এখানে এসে মিশেছে, তাই এখানে কোনো বাচ্চার হাত পাওয়াটা পুরোপুরি অবাস্তব একটি ব্যাপার। তখন ইন্সপেক্টর পান্ডের পাশ থেকে আরেকটি পুলিশ অফিসার তার ভুল ধরিয়ে দিয়ে বলে যে স্যার এটি তো সেলামপুর না, বরং ঝিলমিল কলোনিরই কাছে, তো আপনি সেটি বলুন, তাহলে লোকের কাছে শুনতে সেটি বেশি সত্যি লাগবে। তো এই পুরো ঘটনাটি যেখানে ঘটেছিল সেখানে বেশ বড় একটি বাড়ি ছিল, এবং সেটি ছিল কর্নালের একজন বড় বিজনেসম্যান বাসি সাহেবের। তো এই সমস্ত নোংরা আবর্জনা সেখান থেকেই এসেছিল। তো ইন্সপেক্টর পান্ডে এই তথ্যটি দেখেও না দেখার ভান করে এবং সেই বাচ্চাটিকে 100 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করে সেটিকে বানরের হাত বলে কেসটিকে ধামাচাপা দিয়ে দেয়। আর তখনই আমরা দেখতে পারি বাসি সাহেবের ওই বিল্ডিংটির জানলা থেকে প্রেম বাইরের এই সমস্ত কিছু দেখে মনে মনেই হাসছিল আর খুশিও হচ্ছিল। এইবারে গল্পের সিন হয় সেই স্লামেরই একটি বাড়িতে, যেখানে সেই বাচ্চাটিকে দেখানো হয় যাকে ইন্সপেক্টর পান্ডে পুরস্কৃত করেছিল। তো দেখা যায় তাদের বাড়িতে ডিম না থাকায় বাচ্চাটির বাবা তাকে রাতের বেলা ডিম আনতে পাঠায়, আর বাচ্চাটি ডিম আনতে গেলে রাস্তায় তার সাথে প্রেমের সাথে দেখা হয়ে যায়, যে কিনা ছেলেটিকে চকলেটের লোভ দেখিয়ে তার হাত মুখ বেঁধে সেই বাড়িটিতে নিয়ে যায়। এরপর যখন ছেলেটি প্রেমকে ভয় দেখায় যে সে যদি তাকে না ছেড়ে দেয় তাহলে সে তার বাবাকে গিয়ে বলে দেবে এবং তার বাবার কাছে
কাছে বন্দুক ও ইউনিফর্ম এই দুটোই আছে, তাই সে এইসব জানতে পারলে কিন্তু প্রেমকে ছেড়ে দেবে না। আর এইসব কথোপকথন থেকে আমরা জানতে পারি বাচ্চা ছেলেটির নাম ছিল আলী। তো প্রেম আলীকে বলে যে সে একটি গরিবের ছেলে, আর বড় হয়েও সে তার বাবার মতনই সিকিউরিটি গার্ডই হবে। তার এরকম বেকার জীবনে কখনো সে কারোর ভালো করতে পারবে না, এবং তাই সে মরে গেলেও কারোর কিছু যাবে আসবে না। আর এই বলে প্রেম আলীর হাত খুলে দিলে সে পালাতে গেলে প্রেম তাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এরপর গল্পের সিন সোজা 1983 সালে চাম্বাতে ফ্ল্যাশব্যাকে মুভ করে, যেখানে প্রেম বলে একটি 9-10 বছরের একটি বাচ্চা ছেলেকে একটি ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখানো হয়। তো সেখানে একটি লোক আসে এবং সে ছেলেটির সাথে খুবই খারাপ ভাবে কথা বলতে থাকে, আর সেটি দেখে দেখা যায় সেই বাচ্চা ছেলেটি খুবই ভয় পাচ্ছে। তো ওই লোকটি প্রেমের মামা ছিল, এবং প্রেম তার মামার কথাবার্তায় যেন ভয় পাচ্ছিল এবং জড়সড় হয়ে কুকড়ে সেখানে বসেছিল। তো দেখা যায় প্রেমের মামার মাংসের দোকান ছিল, এবং রোজকার মতন দোকানের কেনাবেচা শেষ হলে সে তার দোকানের ঝাঁপ দিয়ে দেয় এবং সেখানে জোরে গান চালিয়ে দিয়ে প্রেমকে বাজেভাবে ছুতে থাকে এবং তাকে বলে সব কাজ হয়ে গেল, এবার তুই আমাকে মামা সেবা দে। তো এতে করে প্রেম তার মাংস কাটা ছুরিটি দিয়েই তার মামাকে একের পর এক কোপ দিয়ে খুন করে দেয়, এবং আবার গল্প ফিরে আসে বর্তমান সময়ে। তো দেখানো হয় প্রেম যখন ফোনে তার বাড়িতে কথা বলছিল তখনই তার কাছে আরেকটি কল আসে, এবং সে তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটি বক্স বার করে একটি লোককে দেয়। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে ছোটবেলার সেই বাচ্চা প্রেমটি আর বর্তমানে প্রেম সিং দুজনে একই ব্যক্তি। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে প্রেম সিং কিভাবে এত নৃশংসভাবে বাচ্চাদেরকে খুন করতে পারত এবং খুন করার পরে তাদেরকে কিভাবে কোপাতে পারত। তো প্রেমের সাথে লোকটির কথোপকথনে বোঝা যায় যে প্রেম কেবিসি দেখতে খুবই ভালোবাসে এবং সে আসলেই অনেক টাকার মালিক হতে চায়। তাই সে যদি কেবিসিতে একবার চান্স পায় তাহলে সে অনায়াসেই সেখান থেকে 50 লাখ টাকা কামিয়ে নিয়ে আসবে, আর তারপরে সে বড় লোকদের মতনই গাড়ি বাড়ি তৈরি করে থাকবে। তো প্রেম সেই লোকটিকে যে বক্সটি দিয়েছিল সে তাকে সেটি তাড়াতাড়ি নিয়ে যেতে বলছিল, নাহলে সেটি পচে যাবে। অর্থাৎ সেটির মধ্যে এমন কিছু ছিল যেটি অনেক দামি এবং যেটিকে খুব যত্ন সহকারে রাখতে হয়, নাহলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরপর দেখা যায় প্রেম বাড়িতে ঢুকে রক্তমাখা বেশ কিছু পুটলি আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসে এবং তাড়াতাড়ি করে টেবিলে রাখা তার ফটো ফ্রেমটির বদলে সেখানে তার আসল বাড়ির মালিক বাসি সাহেবের ফ্যামিলি ফটোটিকে চেঞ্জ করে রাখে। এরপর হরিয়ানার কার্নাল দেখানো হয়, যেখানে একটি বড় বাড়িতে বার্থডে পার্টির অনুষ্ঠান চলছিল। তো সেখানে একটি বাচ্চা মেয়েকে তার দাদুর সাথে দেখানো হয়, এবং প্রেমের বদলে দেওয়া ফটো ফ্রেমের সেই বৃদ্ধ লোকটি হলো এই বয়স্ক লোকটি, অর্থাৎ ইনি হলেন মিস্টার বাসি। তো দেখা যায় বাসি তার নাতনির সাথে খুবই আনকমফোর্টেবলি ভাবে কথা বলছে, এবং সেই বাচ্চা মেয়েটিও কিছুতেই তার দাদুর কাছ থেকে জামা পরতে চাইছে না। আর তখনই সেখানে তার ঠাম্মা চলে আসে এবং তাকে ড্রেস আপ করিয়ে পার্টিতে নিয়ে আসে। এরপর বাসির কাছে একটি ফোন আসে এবং সে ফোনের ব্যক্তিটিকে জানায় যে কাল সে কাজে দিল্লিতে যাবে, আর তাই তার মনোরঞ্জনের জন্য যেন চুমকিকে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো এর থেকে বোঝা যায় যে বাসি সাহেব একজন অতি নোংরা চরিত্রের মানুষ ছিলেন, এমনকি তিনি তার নিজের নাতনিকেও নোংরা নজরে দেখতেন। তাই বাচ্চাটি তার কাছ থেকে তখন জামা পরতে চাইছিল না। তো এরপর দুর্গাপুজোর আরতি দেখানো হয় এবং চুমকি বলে এই মেয়েটিকে দেখানো হয়, যার সাজসজ্জা সাধারণ মেয়েদের মতো ছিল না। অর্থাৎ তার সাজসজ্জার মধ্যে এক রকমের অশ্লীলতা ছিল, এবং দেখা যায় তার বাবা তার মেয়ের অনেকগুলো ওইরকম টাইপেরই ফটো টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছে, এবং এতক্ষণ ধরে এই লোকটি বাসি সাহেবের সাথে ফোনে কথা বলছিল। অর্থাৎ চুমকি তার নিজেরই মেয়ে, এবং বাবা হয়ে সে তার নিজের মেয়েকে দেহ ব্যবসায় নামিয়েছে। এবং বাসি যখন দিল্লিতে আসে তখন সে তার মেয়েকে নিয়ে বাসির কাছে যায়, এবং তার বদলে সে একটি মোটা টাকাও বাসির কাছ থেকে হাতায়। তো চুমকিরা সপরিবারে দুর্গাপুজোর আরতিতে যায়। আবার অপরদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রাজীব ক্যাম্প এরিয়া থেকে যেসব বাচ্চাদের মিসিং ডায়েরি থানাতে করা হয়েছিল তারা সবাই প্রেমের ভিকটিম হয়েছিল, এবং তাদের সবাইকে প্রেম কিডন্যাপ করে একের পর এক খুন করে। তো দুর্গাপুজোর মণ্ডপেই চুমকির কাছে একটি ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। তো এরপর ইন্সপেক্টর পান্ডেকে দেখানো হয় যারা সপরিবারে দুর্গাপুজো দেখতে যায়, এবং প্রেমও সেই দুর্গা মণ্ডপে এসেছিল, এবং সেখান থেকে সে রাবণের একটি মুখোশ নিয়ে সে পরে নিয়েছিল যাতে করে কেউ তাকে না চিনতে পারে, এবং সে সহজেই সেখান থেকে বাচ্চা কিডন্যাপ করে বাড়িতে নিয়ে যেতে পারে। তো এই রাজীব ক্যাম্প থেকে প্রতি বছর পুজোতে রামলীলার আয়োজন করা হতো,
যেখানে ইন্সপেক্টর পান্ডে রাবণের ভূমিকা অভিনয় করছিল। তো ইন্সপেক্টর পান্ডে রাবণ সেজে যখন স্টেজে যেতে যাবে সেই সময় হরিসাধন ঘোষ নামে সেই ব্যক্তিটি তার মেয়ে চুমকির মিসিং রিপোর্ট নিয়ে সেখানে আসে। তো এই ব্যক্তিটির দাবি ছিল যে সে ক্রমাগত 4 দিন থানাতে গিয়েও তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে অসমর্থ হয়েছিল, তাই সে সোজা পুজো মণ্ডপেই চলে আসে ইন্সপেক্টর পান্ডের কাছে তার মেয়ের হারিয়ে যাওয়ার রিপোর্ট লেখাতে। কিন্তু স্বভাবতই পান্ডে তা লিখতে চায় না এবং তাকে পরে আসতে বলে দেয়। তখন হরিসাধন ঘোষ তাকে বলে যে যদি তার মেয়ের সাথেও এই একই ঘটনা ঘটতো তাহলেও কি সে চুপ করে বসে থাকতে পারত। তো এই কথাটি শুনে ইন্সপেক্টর পান্ডে হরিসাধনের উপর ক্ষেপে যায় এবং সবার সামনে তাকে উল্টো পাল্টা বলতে থাকে। তো এবার রামলীলা শেষ হয়ে গেলে পান্ডে বাইরে আসে এবং সেখানে তার মেয়েকে দেখতে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে যে মেয়ে কোথায়। এতে তার স্ত্রী বলে যে মেয়ে তো তার বন্ধুদের সাথে টয়লেটে গেছে। তো এই কথা শুনে পান্ডে তখনই দৌড়ায় তার মেয়েকে সেখানে খুঁজতে, কেননা এই রাজীব ক্যাম্প এরিয়াতে ক্রমাগত বাচ্চারা মিসিং হচ্ছিল এবং তখনই সে দেখে যে রাবণের মুখোশ পরা একটি লোক তার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে। তো এই দেখে পান্ডে প্রেমকে দেখে ছুটতে থাকলে প্রেম সেটি দেখে ফেলে এবং সে তখনই বাচ্চাটিকে ফেলে সেখান থেকে পালায়। তো এরপর পান্ডে তার মেয়েকে তার স্ত্রী এবং তার সহকর্মী পুলিশ ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে সে তার সমস্ত শক্তি দিয়ে প্রেমের পিছু করে এবং সে এতদিন ধরে যে সে কি ভুল করে এসেছিল তা বুঝতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে প্রেমকে ধরতে পারে না। এরপর তাড়াহুড়ো করে প্রেম বাড়ি পৌঁছে তার বাড়িতে ফোন করে এবং সে একটি সাদাবাহার তারানে বলে একটি সিডি ক্যাসেট বের করে এবং তার স্ত্রীকে বলে যে আমি এখন যে জিনিসটি তোমাকে পাঠাচ্ছি সেটি কিন্তু তুমি খুব সাবধানে রেখে দেবে। এরপর পান্ডে তার মেয়ে ভেদুকে দেখতে হসপিটালে পৌঁছালে তার স্ত্রী সবার সামনে বেশ কড়া করে কথা শোনায় এবং তার মেয়ের সাথে যে এমনটা করেছে তাকে এক্ষুনি ধরে নিয়ে আসতে বলে এবং সরাসরি পান্ডেকে বলে দেয় যে সে তার নিজের মেয়েকেই ঠিক রাখতে পারে, সে অন্য বাচ্চাদেরকে কিভাবে খুঁজে দেবে। তো এইসব কথা ইন্সপেক্টর পান্ডে খুবই ভেঙে পড়ে এবং সে তখনই হরিসাধনদের বাড়িতে যায় এবং তাকে পরের দিন থানাতে আসার জন্য বলে দেয়। অর্থাৎ এতদিন যেসব কেসগুলি নিয়ে সে নেগলিজেন্সি দেখাচ্ছিল সেগুলিকে শুধরে নেওয়ার জন্য চুমকি কেসটির দায়িত্ব নিজের হাতে নেয়। এর পরের সিনেই দেখা যায় একটি বাচ্চা যে কিনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং সে তার স্কুল বাসে উঠতেই যাবে তখনই তাকে কিছু দুষ্কৃতীরা কিডন্যাপ করে নিয়ে যায়। আর এই বাচ্চাটির নাম ছিল ভিভান রেহান। তো এবার ওদিকে পুলিশ থানায় চুমকির বাবা হরিসাধন আসলে পান্ডে তার থেকে সেই রাতে চুমকির সমস্ত ডিটেলস এফআইআর লিখে নেয়। তো চুমকি মিসিং হয়েছিল 9 অক্টোবরের রাতে এবং যেহেতু চুমকির একটি পার্মানেন্ট রিক্সাওয়ালা ছিল যে তাকে সব সময় তার ক্লায়েন্টদের কাছে নিয়ে যেত এবং সেই 9 অক্টোবরের রাতেও চুমকিকে সেই রিক্সাওয়ালাটি বাসিদের বাড়িতে নিয়ে গেছিল। তাই পুলিশ এবার বাসিদের বাড়িতে আসে চুমকির সম্বন্ধে ইনভেস্টিগেট করতে। তো পান্ডে বাসিদের বাড়িতে আসলে প্রেমও সেখানে ছিল এবং পান্ডে সেখানে চুমকির সম্বন্ধে বাসিকে জিজ্ঞাসা করতে যাবে তখনই বাসি তাকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে জওয়াহর রস্তগি অর্থাৎ যে কিনা পান্ডের বস তারা একই কলেজের সহপাঠী ছিল এবং এখনো তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। অর্থাৎ আগে থেকেই বাসি পুলিশকে ভয় পাইয়ে দাবিয়ে দিতে চাইছিল। তো বাসি পুরোপুরি ভাবেই পান্ডের কাছে অস্বীকার করে যায় যে 9 অক্টোবরের রাতে চুমকি তাদের বাড়িতে এসেছিল এবং এ সম্বন্ধে সে কিছুই জানে না। কিন্তু তখনই হরিসাধন সেখানে চলে আসে এবং চিৎকার করে বলতে থাকে যে বাসি তার মেয়ের সাথে খারাপ করেছে এবং তখনই বাসি পুলিশকে সোজা সাপটা জানিয়ে দেয় যে হরিসাধন তো নিজের মেয়েকে দিয়েই দেহ ব্যবসা করায় এবং তার জন্য সে বেশ মোটা টাকাও আদায় করে। তো এই কথাটি হরিসাধন পান্ডেকে বলেনি এবং বাসির মুখ থেকে এই কথাটি শুনে পান্ডে ভীষণভাবে হরিসাধনের উপর রেগে যায় এবং তাকে পেটাতে থাকে ও সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বাসি তার ছোটবেলার বন্ধু জওয়াহর রস্তগিকে ফোন করে এবং এই পুরো ব্যাপারটি তাকে দেখতে বলে যাতে করে পুলিশ তার উপর দিয়ে কোনো কিছু চালাতে না পারে। তো এবারে পান্ডে বাসিদের বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে প্রেম তাকে পিছু ডাকে এবং ভয় পাইয়ে সাবধান করে দেয় যে সে যেন তার মেয়েটিকেও সাবধানে রাখে। এরপর পান্ডে থানায় আসলে সে রস্তগিকে চুমকি ঘোষের কেসটি সম্বন্ধে আরো অ্যাডভান্স ইনভেস্টিগেশনের কথা বললে রস্তগি তাকে এই চুমকি ঘোষ এবং তার সাথে এই বাচ্চাদের নিখোঁজের এই কেসটি নিয়ে বেশি মাথা ঘামাতে
বারণ করে, কেননা রাস্তোগির কথা মতো এরা সবাই মাইগ্রেন্ট বস্তিতে থাকে এবং তাদের বাবা মা টাকার জন্য তাদেরকেই বিক্রি করে। আর পান্ডেকে তার পরিবর্তে ভিভান ত্রেহানের এই কেসটি নিয়ে তাকে ইনভেস্টিগেট করতে বলে। অবশ্যই ভিভান ত্রেহান একজন উচ্চবিত্ত ঘরের বাচ্চা ছিল, তাই তার মিসিং কেসটি অন্য বাচ্চাদের থেকে অবশ্যই আলাদা হবে, কেননা এখানে তো পুলিশের স্বার্থ জড়িয়ে রয়েছে। আর ভিভানকে খুঁজে দিতে পারলে এই রাস্তোগির প্রমোশন তো পাক্কা ছিল। অর্থাৎ এর থেকে বোঝা যায় রাস্তোগির মতো এই পুলিশ অফিসাররা কিরকম ভাবে পুরো সিস্টেমটাকে করাপ্ট করেছে। তো এরপর দেখা যায় থানায় সেই রিক্সাওয়ালাটিকে ডাকা হয়েছে, যে কিনা চুমকি সবসময়কার রিক্সা টানতো। তো যেহেতু রাস্তোগি পান্ডেকে সোজাসুজি জানিয়ে দিয়েছিল যে যেন সেই কেসটিকে নিয়ে আর না ইনভেস্টিগেট করে, তাই চুমকির সিম ট্রেস না করেই তারা রিক্সাওয়ালাটিকে ছেড়ে দিতে চায়। আর তখনই পান্ডের সহকর্মী পাঠক বলে একটি পুলিশ ইন্সপেক্টর ড্রয়ার থেকে একটি ফোন বের করে এবং পান্ডে তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাহলে একটা নতুন ফোন কিনলো। তখন পাঠক পান্ডেকে জানায় যে এটি তার না, বরং এই রিক্সাওয়ালাটির ফোন। তখন পান্ডে তার হাত থেকে ফোনটি নিয়ে চেক করলে সেখানে সে প্রেম নামের একটি কন্ট্যাক্ট সেখানে দেখতে পায় এবং তৎক্ষণাৎ সে রিক্সাওয়ালাটিকে বলে ওঠে, তোমার তো ফোনটি ফেলে দেওয়া উচিত ছিল। এবং এই বলে চুমকি ঘোষের কেসটি নিয়ে সে কিছু ক্লু পায় এবং সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটিকে ইনভেস্টিগেশনের জন্য আটক করে নেয়। এরপর সব তথ্য প্রমাণ জুটিয়ে পান্ডে রাস্তোগির কাছে যায় এবং তাকে জানায় যে চুমকি, যে কিনা একজন দেহ ব্যবসায়ী ছিল, সে তার এই রিক্সাওয়ালাটির রিক্সা করেই তার ক্লায়েন্টদের কাছে যেত এবং ঘটনার দিন রাতে বাসির কাজের লোক প্রেম সেদিন চুমকিকে দরজা খুলে দিয়েছিল। এরপর যখন রিক্সাওয়ালাটি চুমকিকে বাসির বাড়ি থেকে আনতে যাবে, তখন প্রেম তাকে মোবাইলটি দিয়ে বলেছিল এটা যেন সে শাহাদরা জাংশনের বাইরে বা কোনো নদীতে ফেলে দেয় এবং কেউ যদি তাকে এটা জিজ্ঞাসা করে যে চুমকি কোথায়, তখন সে যেন বলে সে তাকে শাহাদরা রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছে। তো এখন ব্যাপারটি হলো গিয়ে রিক্সা ড্রাইভারটি তো ফোনটিকে ফেলেনি, উল্টো তাতে আগের যে সিম কার্ডটি ছিল সেটিকেও সে চেঞ্জ করায়নি। আর এর থেকে এটাই প্রমাণ পাওয়া যায় যে রিক্সাওয়ালাটি যদিও বা কেসটির সাথে কোনো প্রকারের যুক্ত নয়, তবে বাসি সেই কাজের লোকটি অর্থাৎ প্রেমের এই ঘটনাটির পেছনে হাত আছে। তাই প্রেমকে ধরলেই পুরো ব্যাপারটি সত্যতা যাচাই করা যাবে। তো এতে করে রাস্তোগি কুমার বলে একজন পুলিশ অফিসারকে ডাকেন এবং তাকে পান্ডের নামে সাসপেনশন অর্ডার বের করতে বলে দেয়। তো দেখা যায় একদিকে ভিভানের কেসটি সলভ হয়ে গেলেও চুমকি এবং তার সহ অন্য বাচ্চাগুলির কেসের ইনভেস্টিগেশনে পুলিশের কোনো আগ্রহই নেই। তো অপরদিকে দেখা যায় পান্ডে কিন্তু লুকিয়ে লুকিয়ে এই কেসটি সম্বন্ধে ইনভেস্টিগেট করতে থাকে এবং বাসিদের বাড়ির দিকে নজর রাখে, যাতে করে সে নতুন কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারে। আর তখনই সে একটি লোককে বাইরে বাইকে করে প্রেমের সাথে কথা বলতে দেখতে পায়, যাকে প্রেম তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে বলছিল, না হলে সেই জিনিসটি পচে যেতে পারে। এরপর বাসিদের বাড়ির ভেতর দেখানো হয়, যেখানে বাসি প্রেমকে ডেকে তার ঘরে যেতে বলে, যেখানে দুটি মহিলা প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিল। আর প্রেম সেখানে গিয়ে তাদের সেই অবস্থার ভিডিও বানাতে থাকে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বাসি আধবুড়ো হলেও তার বুড়ো বয়সেও শখ কম ছিল না। তো সময়টা ছিল দিওয়ালির সময়, আর এবার পান্ডে আবার তার কাজে যোগ দিতে চলেছিল। তো দিওয়ালির দিন রাতে পান্ডে আর পাঠক দুজনে মিলে ছাদে বসে ড্রিঙ্ক করছিল। তখনই পাঠক নিচের দিকে একটি লোককে লক্ষ্য করে পান্ডেকে বলে যে সেদিন এই লোকটি রামলীলা প্রাঙ্গণে তার অ্যাম্বুলেন্সটি নিয়ে দাঁড়িয়েছিল, যাতে করে তারা ভেদু অর্থাৎ পান্ডের মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পেরেছিল। তাই তাকে গিয়ে আমাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। তো এইবার এই লোকটিকে দেখে পান্ডের একদমই ভুল হয় না যে সেদিন প্রেমের সাথে যে লোকটিকে সে বাসির বাড়ির বাইরে দেখেছিল এটা তো সেই লোকটি, এবং কি মতলবে সে তার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করে তার সব জলের মতো পান্ডের আর বুঝতে অসুবিধা হয় না। তো এই লোকটির নাম ছিল ছোটেলাল। তো এবারে পান্ডেরা ছোটেলাল যেখানে কাজ করতো সেই ল্যাবটিতে আসে এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে নির্জন একটি জায়গায় নিয়ে আসে। তো এরপর পান্ডেরা বেশ করে 3rd ডিগ্রি দিলে ছোটেলাল প্রেমের সম্বন্ধে সবকিছু বলে দেয়। তো এবার দেখা যায় শাহাদারা পুলিশ স্টেশনে নতুন একজন এসপি জয়েন করেছে, যার নাম হলো ভূপেন সাইকিয়া, এবং তিনি একজন খুবই অনেস্ট পুলিশ অফিসার ছিলেন, কেননা তিনি তার চাকরি জীবনের গত 10 বছরের মধ্যে 13 বার তিনি ট্রান্সফার হয়েছেন। তো এটা পান্ডের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি ছিল
চুমকি কেসটি ইনভেস্টিগেট করার জন্য, কেননা রাস্তগী থাকাকালীন পান্ডের পক্ষে সেই কেসটিকে নিয়ে এগিয়ে যাওয়া একদমই সম্ভব হচ্ছিল না। তো রাস্তগী নতুন এসপি সাইকিয়ার সাথে পান্ডের পরিচয় করে দেয় এবং এরপরে থানা থেকে বেরিয়ে মাধু বলে একজনকে কল করলে সে রাস্তগীকে শ্রবণ কুমার বলে একজনের ফোন নাম্বার দেয়। এরপর রাস্তগী শ্রবণ কুমারের সাথে ফোনে কিছু কনফিডেন্সিয়াল কথা বলতে থাকে এবং তাকে বিভিন্ন ভাবে লোভ দেখাতে থাকে, যাতে করে সে বাসিকে পুরো কেসটির থেকে নির্দোষ বলে বের করে আনতে পারে। এবং এরপর রাস্তগী বাসিকে ফোন করে এমন কিছু বলে যাতে করে বাসি পুরোপুরি থতমত খেয়ে যায়। এরপর গল্পের সিন সোজা চলে যায় হরিয়ানার ঝাঝঝারে, যেখানে দেখানো হয় একটি বুড়ো ব্যক্তির কাছে একটি কল আসে এবং সে তার আরো দুজন সাকরেতকে নিয়ে সেই নির্জন জায়গাটিতে আসে যেখানে ছোটেলালকে পান্ডেরা বেঁধে রেখেছিল। তো এই তিনজনের মধ্যে একজন একটি লাঠির আঘাতে ছোটেলালকে মেরে ফেলে। এরপর পান্ডে সাইকিয়াকে নিয়ে সেই নির্জন জায়গাটিতে নিয়ে আসলে তারা সেখানে ছোটেলালকে দেখতে পায় না। তো এইরকম পরিস্থিতিতে নতুন এসপি সাইকিয়া ছোটেলালের কথার টেস্টিমনি অনুযায়ী প্রেমকে অ্যারেস্ট করবার জন্য নির্দেশ দেয়। এরপর প্রেমকে অ্যারেস্ট করা হলে সে প্রথমে দশেরার দিন পান্ডের মেয়েকে কিডন্যাপ করার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর পুলিশ প্রেমকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বিভিন্ন ভাবে পুলিশের কাছে বাহানা করতে থাকে যে তারা যেন তাড়াতাড়ি তাদের প্রশ্ন পর্ব শেষ করে, কেননা তাকে তো বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে এবং তারপরে তার ফেভারিট গেম শো কেবিসি আছে, সেটা তো শুরু হয়ে যাবে। এরপর পান্ডে প্রেমকে জিজ্ঞাসা করে যে চুমকি ঘোষ বলে সে কাউকে জানে কিনা। তো এর উত্তরে প্রেম বলে যে চুমকি ঘোষকে তো সে নিজেই গলা টিপে খুন করেছে, কেননা চুমকি সেই রাতে তো প্রেমের সাথে খুবই বাজে ব্যবহার করেছিল। এরপর পুলিশ আরো চেপে ধরলে পুলিশি জেরায় আস্তে আস্তে প্রেম পুরোটা বলতে থাকে। আসলে 9 অক্টোবরের রাতে, অর্থাৎ যে রাতে চুমকি উধাও হয়েছিল, সেদিন প্রেম চুমকিকে কাস্টমারের বাহানায় কল করে বাসিদের বাড়িতে ডেকেছিল, আর বাসিজিও সেদিন বাড়িতে ছিল না। তো যেহেতু চুমকি বাসিজির সবসময়কার এসকর্ট ছিল, তাই চুমকি তো সেদিন তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে এসে সে কোনো কাস্টমার দেখতে না পেয়ে যেতে লাগলে প্রেম চুমকিকে আটকে দেয় আর সে চুমকিকে খারাপ প্রস্তাব দিতে থাকে। কিন্তু প্রেম যেহেতু একজন কাজের লোক ছিল, তাই চুমকি তাকে প্রত্যাখ্যান করে এবং তার উপর হাসতে থাকে। তো এতে করে প্রেমের চুমকির উপর ভীষণ রাগ হয় এবং সে তাকে তারই শাড়ির আঁচলের ফাঁস দিয়ে মেরে দেয় এবং তার মৃত্যুর পর চুমকির সাথে খারাপ কাজ করে। এরপর প্রেম চুমকির মৃতদেহটিকে টুকরো টুকরো করে তার মাংস খেয়ে নেয়। প্রেম পান্ডেকে আরো বলে যে তার নিজের মামাও একসময় তার সাথে খারাপ ব্যবহার করত, তাই সে তাকে তারই মাংস কাটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে তার কাঁচা মাংসই খেয়ে নিয়েছিল, আর তার থেকেই তার মানুষের মাংস খেতে ভালো লাগে। এবং এইরকম করে সে মোটের উপর 26টি বাচ্চাকে মেরেছে এবং তাদের পরিণতিও তার মামার মতনই হয়েছে। তো এইরকম করবার পরে সে সেই বাচ্চাগুলির অর্গানগুলি কেটে সে কম্পাউন্ডার ছোটেলালকে বিক্রি করত এবং এইভাবে সে টাকা কামাতো। আর এরপরে বাচ্চাদের দেহের হাড়গোড়গুলি আর মাথা প্রেম আলাদা করে আবর্জনায় ফেলে দিত, যাতে সময়ের সাথে সাথে পোকামাকড় লেগে সেগুলি ডিকম্পোজ হয়ে যায়। তো প্রেম পান্ডেকে আরো বলে যে এইসব বাচ্চাগুলি খুবই গরিব পরিবারের থেকে ছিল, তাই এদের ভবিষ্যতে তাদের কিছুই করবার ছিল না, তাই এদের থেকে 2-4 জন কম হয়ে গেলেও কোনো কিছুই হবে না। তো এতে করে পান্ডে প্রেমের উপর ভীষণ ভাবে রেগে যায় এবং তার গালে সপাটে থাপ্পড় মার। তো এরপরে যখন সাইকিয়া প্রেমকে জিজ্ঞাসা করে যে এইসবের মধ্যে কি বাসিও জড়িত ছিল, তাতে প্রেম সাইকিয়ার কথা এড়িয়ে যায় এবং পুলিশকে অন্য প্রশ্ন করতে বলে। তো প্রেমের এইসব কথা শুনে পুলিশ এরপর তাকে অ্যারেস্ট করে। তো এরপর দেখা যায় যে 3জন লোক কম্পাউন্ডার ছোটেলালের উপর হামলা করেছিল, তারা তার মৃতদেহটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তাকে পুড়িয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটি স্পষ্ট হয় ছোটেলালের হাতের সেই নখটি থেকে, কেননা তার হাতের একটি নখ খুবই বড় ছিল এবং সেটিতে রেড কালারের নেল পলিশ লাগানো থাকতো। এরপরে পুরো পুলিশ টিম প্রেমকে নিয়ে বাসির বাড়ির সেই জায়গাটিতে আসে যেখানে প্রেম মার্ডার করে লাশগুলির হাড়গোড় লুকিয়ে রেখেছিল। তো স্পটে এসে প্রেম নিজে থেকে মাটি খুঁড়ে তার মধ্যে থেকে মৃতদেহের মাথার খুলি হাড়গোড় বার করে, যার মধ্যে চুমকির সেই ব্যাগটিও ছিল। আর এরপর বাসির বাড়ির সামনে চাপা দেওয়া একটি হাই ড্রেন দেখানো হয়, যেখানে পুলিশ তার কাজ চালিয়ে সেই ড্রেনটি
থেকে অনেক কালো পুটুলি ও তাতে ভর্তি সেই উধাও হওয়া বাচ্চাদের ছেঁড়া জামা কাপড় ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। তো এবার পুলিশ বাসিকেও এই মিসিং বাচ্চাদের কেসটিতে অ্যারেস্ট করে এবং তাকে আর তার কাজের লোক প্রেমকে তিহার জেলে পাঠানো হয়। তো বাসির ছোটবেলাকার বন্ধু রাস্তগি এবারে বাসির এই কেসটির ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে বাসি কতটা সেফ সাইডে ছিল ও এর জন্য সাব ইন্সপেক্টর পান্ডেকেও তার পদ থেকে ডিসমিস করে দেওয়া হয়। আর এতে করে বাসিও রাস্তগির আন্ডারে ভালোই ভিআইপি ট্রিটমেন্ট পেতে থাকে। তো এবার আইবিআই টিমের পুরো ঘটনাটি টিভিতে টেলিকাস্ট হলে পান্ডে দেখে যে রাস্তগি এই কেসটির পুরো দোষী প্রেমের উপর চাপিয়ে দিয়ে বাসিকে ভালো সাজানোর চেষ্টা করছে, কিন্তু পান্ডে জানতো এর মধ্যে কতটা মিথ্যা লুকিয়ে আছে। তাই সত্য যাচাই করবার জন্য পান্ডে আবার প্রেমের সাথে দেখা করে। তো পান্ডে প্রেমের সাথে দেখা করে তার থেকে জানতে চায় যে অর্গান পাচার করে সে যে টাকাটি পেত সেটা কিভাবে তার বাড়িতে পাঠাতো। উত্তরে প্রেম বলে যে সে তো টাকা ইনস্টলমেন্টে বাড়িতে পাঠাতো এবং ছোটেলালের কুরিয়ার সার্ভিসটি খুব ভালো হওয়াতে সে তার দ্বারাই তার টাকাটি গ্রামে পাঠাতো। তখন পান্ডে বলে যে নিউ লাইফ মেডিসিনের কম্পাউন্ডার সেই তো হলো ছোটেলাল, আর তাকে তো তারা তুলে নিয়ে গিয়েছিল তার মুখ থেকে সত্যি কথা বের করবার জন্য, কিন্তু তাকেও সেখান থেকে অন্য কেউ আবার তুলে নিয়ে যায়। এরপর পান্ডে বলে যে যেই টাকা প্রেম তার বাড়িতে পাঠাতো বলে ভাবছে তা আসলে তার বাড়ি অব্দি পৌঁছায়নি। এতে করে প্রেম সেই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না এবং তাকে ছেড়ে দিতে বলে। তো পুলিশ তাকে না ছাড়লে প্রেম বলে যে আমার পাপাজি আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন প্রতি উত্তরে পান্ডে প্রেমকে বলে যে তার পাপাজি এখন সমস্ত দোষ তার উপর দিয়ে চাপিয়ে দিয়েছে আর তাই সবাই প্রেমকেই দোষী সাব্যস্ত করছে। তাই পান্ডে এবার সত্যিটা জানবার জন্য প্রেমকে আরো জোর দিতে থাকে যে সে যেন বলে দেয় বা সে সবকিছুতেই জড়িত ছিল। তখন প্রেম পান্ডেকে একটা কথা বলে, যেটা হলো সদাবাহার তরানে, অর্থাৎ সেই সিডি ক্যাসেটটি যেটি প্রেম দশেরার দিন পুলিশের কাছে তাড়া খাবার পর তার বাড়িতে পাঠিয়েছিল। এর পরের দিন পান্ডেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেখানে তার সাথে তার সহকর্মী পাঠক দেখা করতে আসে। কিন্তু সে পান্ডেকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে পান্ডে বলে যে কালকে এসে আমি সব তোমাকে জানাবো, এবং তারপর পাঠকের থেকে সে তার প্রয়োজনীয় ল্যাপটপ ও আরো কিছু জিনিস নিয়ে সেখান থেকে প্রেমের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এরপর পান্ডে প্রেমের গ্রামের বাড়িতে এসে তার স্ত্রী জ্যোতির সাথে দেখা করে যে তাকে সেই সদাবাহার তরানে সিডিটি দেয়। তো এরপর পান্ডে সিডিটি চালালে সে তাতে এমন কিছু দেখে যাতে তার অস্বস্তি হতে থাকে এবং সে সেখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় রাস্তায় অনেকক্ষণ ওয়েট করবার পরও কোনো গাড়ির দেখা না পেলে পান্ডে একটি ট্যাক্সিকে হাত দেখায় আর ওই গাড়িটিতে সেই 3 জন লোক ছিল যারা ছোটেলালকে মার্ডার করেছিল। এরপর কথায় কথায় পান্ডে তারা কোথায় যাচ্ছে এবং তাদের ঠিকানা জানতে চাইলে পেছন থেকে যোগেশ বলে ছেলেটি তাকে তারই পুলিশ ইউনিফর্ম পরা একটি ফটো দেখায় এবং বাজে ভাবে তার সারা শরীরটি কুপিয়ে তার গলার নলি কেটে দিয়ে তাকে হত্যা করে। এরপর দেখা যায় সেই 3 জনের মধ্যে থেকে একজন পান্ডের ব্যাগ থেকে সেই সিডি ক্যাসেটটি বের করে সেটিকে ভেঙে বাইরে ফেলে দেয়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এই কেসটির পেছনে কোনো একজন এমন ব্যক্তি ছিল যে সমস্ত ঘটনা আগের থেকেই জানতো এবং ঠিক সময় মতো সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহারও করত। এরপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়। তো আইবিআই যেখানে বাসিকে এই পুরো কেসটি থেকে নির্দোষ জামিন দিয়েছে সেখানে প্রেমকে এই কাজের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছে। অপরদিকে দেখানো হয় পান্ডের চেয়ারটিতে তারই সেই সহকর্মী পাঠক বসে আছে যাকে আমরা শেষবারের মতো পান্ডের সাথে বাস স্ট্যান্ডে দেখেছিলাম। তো এই পাঠক পান্ডের চেয়ারটিতে বসে এখন নিজেকে সর্বসর্বা মনে করছে এবং তার সহকর্মীটি তার সাথে একটু মজা করলেও সে তার সাথে খারাপ ব্যবহার করে আর তাকে দিয়ে নিজের জন্য খাবার আনতে পাঠায়। আর তখনই আমরা দেখি এই পুলিশটির নাম তার টেবিলে বড় বড় অক্ষরে লেখা আছে শ্রাবণ কুমার বলে। অর্থাৎ এই হলো সেই শ্রাবণ কুমার যাকে কিনা রাস্তগি ফোন করে তার সাথে কনফিডেন্সিয়াল কিছু কথা বলেছিল। অর্থাৎ শ্রাবণ কুমার ওরফে পাঠকই হলো আসল কালপ্রিট যে ওই 3টি লোককে দিয়ে ছোটালালকে উধাও করিয়েছিল। কেননা ছোটালাল কোথায়
কোথায় ছিল সেখানকার ঠিকানা কেবলমাত্র পান্ডে আর পাঠক ছাড়া আর কেউ জানতো না। আর পান্ডেকেও খুন করাবার পেছনে পাঠকেরই হাত ছিল, কেননা পান্ডে তার সমস্ত গোপনীয় কথা পাঠকের সাথে শেয়ার করত। আর শেষবারের মতো পাঠক পান্ডের সাথে বাস স্টপে দেখা করেছিল, তাই পাঠক ভালোভাবেই জানতো পান্ডে এখন কি করতে চলেছে। তাই রাস্তোগির দেওয়া প্রমোশনের লোভে সে নিজের সহকর্মী পান্ডেকেও খুন করতে একবারের বেশি ভাবেনি। এরপরে আমরা দেখতে পাই যে থানার মিসিং বোর্ডে এখন পান্ডের ছবিটি ঝুলছে, অর্থাৎ পান্ডে যে মৃত সেই ইনভেস্টিগেশনেরও কোনো জায়গা পাঠক রাখতে দেয়নি। তো এরপর দেখা যায় একদিন পাঠকের আরেকটি সহকর্মী বিষ্ণু বাড়িতে বসে পেপার পড়ছিল, আর তখনই তার চোখে একটি হেডলাইন পড়ে যেখানে সে দেখতে পায় সেই 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে পান্ডে নিখোঁজ মামলায়, যারা আসলে পান্ডেকে খুন করেছিল। তো পেপারটি পড়তে পড়তে বিষ্ণু এবার দরজায় টোকার আওয়াজ পায় এবং দরজা খুললে সে সেখানে একটি পার্সেল পড়ে থাকতে দেখে। এরপর পার্সেলটি সে খুললে সেখান থেকে একটি সিডি বেরিয়ে আসে, যার উপর অরভি সাদাবাহার তারানে বলে কিছু লেখা ছিল। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো আমার মতে মুভির শেষ সিনটিকে হয়তো এই জন্যই ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে করে বিষ্ণু সেই সিডিটিকে ভালোভাবে দেখে এবং পান্ডের মিসিং ব্যাপারটি নিয়ে তদন্ত করে। আর যতদূর সম্ভব এই সিডি ক্যাসেটটিও প্রেমের স্ত্রী জ্যোতি পাঠিয়েছে, তো সেটা আমার মনে হয়। কিন্তু আসলে মুভিটি 2006 সালে নয়ডায় ঘটে যাওয়া একটি ট্রু ইনসিডেন্ট নিঠারি কেসের ভিত্তিতে তৈরি হয়েছে, যেখানে বাড়ির মালিক ও তার কাজের লোক ভিকটিমদের রেপ করে তাদের কাঁচা মাংস খেত। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করেও দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকুই। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।